বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। শ্রমিক গাঙ্গুলির লেখা গোয়েন্দা অরণ্য সিরিজের গল্প অবলম্বনে আজকের নাটক অভিশপ্ত পানগড়। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির কাঁটায় দেখি ঠিক সকাল 8:30। গরমের ছুটিতে কলেজ বন্ধ, তাই তাড়া নেই। সবে প্রাতরাশ শেষ করে উঠে ভাবছি ফেলুদার বইটা নিয়ে বসবো, সশব্দে মোবাইল ফোনটা বেজে উঠল। বলো অরুদা। কিরে, ব্যস্ত নাকি? না গো, ঘরে বসে বোর হচ্ছি। এক কাজ কর, আমার অফিসে চলে আয়। একটা খুব ইন্টারেস্টিং কেস এসেছে। যদিও চেনা পরিচিতির মধ্যে, তবুও ব্যাপারটা ভীষণ অদ্ভুত। এখানেই লাঞ্চ সেরে নেব, 8 ঘন্টার মধ্যে চলে আয়। অরুদা ডেকেছে মানে নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। মনটা আনন্দে নেচে উঠল। অরুদা আমার মাস্তুতো দাদা, নাম অরণ্য ব্যানার্জি, কলকাতার একজন নামকরা সাইকোলজিস্ট। অরুদার বর্ণনা দিতে গেলে একটা গোটা বই হয়ে যাবে। মেধাবী বলে যদি কিছু থাকে সেটা হলো অরুদা। ওর যেরকম পড়ার নেশা, সেরকম ক্রিকেট, ফুটবল, দাবা, কোনোটাতেই ওর জুড়ি মেলা ভার। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, মেসমশাই আর মাসির কাছে বিলেতে মানুষ। পড়াশোনা ওখানেই। এখন এখানে ফিরে এসে চেম্বার খুলে বসেছে। বলে ইউএসএতে আমার ঠিক পোষায় না। আমি থাকি বাগুইহাটিতে, আর অরুদার চেম্বার সিটি সেন্টারের কাছে, তাই পৌঁছাতে সময় লাগলো না বেশি। অরুদার অফিসটা ছোট হলেও সাজানো, খুব ছিমছাম কিন্তু বেশ সুন্দর। কাঁচের সুইং ডোর ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। অরুদা চেয়ারে গা এলিয়ে বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছিল। আমাকে ঢুকতে দেখে বইটা বন্ধ করে ফেলল। বস। তোমার ক্লায়েন্ট কই? এসে পড়বে এক্ষুনি। যদিও তুই চিনিস। কে? অমিয় কাকুকে তোর মনে আছে? বাবার বন্ধু। হ্যাঁ, ওই তো, যিনি আর্কিওলজিক্যাল সার্ভেতে কাজ করতেন। হ্যাঁ, ওনার মেয়ে শর্মিষ্ঠাকে মনে আছে তোর? হ্যাঁ, কেন মনে থাকবে না। বলতে বলতেই শর্মিষ্ঠাদি ঢুকলো দরজা ঠেলে। শর্মিষ্ঠাদিকে বহুদিন ধরেই চিনি। এখন একটা নামী নিউজ এজেন্সি রিপোর্টার, স্মার্ট, শিক্ষিত এবং নির্ভীক। তার অরুদার কাছে কি প্রয়োজন হতে পারে কে জানে। এসো শর্মিষ্ঠা, তোমার কথাই হচ্ছিল। বসো। বাবা ভালো আছেন তো? বাবা ভালো আছেন। তোমার খবর বলো। দীপ, ভালো আছিস? হ্যাঁ, তুমি কেমন আছো? এই চলছে রে। এই সমু, 3 গ্লাস লস্যি আর 3 প্লেট সিঙ্গাড়া নিয়ে আয়। আর তুই যদি খাস তাহলে তোর জন্যও নিস। দাঁড়া, এই নে টাকা। এসবের কি দরকার ছিল অরুদা? হ্যাঁ, শর্মিষ্ঠা, খুলে বলো কি সমস্যা? হঠাৎ কাউন্সেলিংয়ের প্রয়োজন হলো কেন? ইউ আর লুকিং ফাইন। তুমি তো জানো যে রিপোর্টিংয়ের কাজে আমাদের হিল্লি দিল্লি কোথায় কোথায় ঘুরতে হয়। আমাদের চ্যানেলে বাংলার হেরিটেজ নিয়ে একটা সেকশন চলছে। আমরা ভুলে যাওয়া বাংলার ঐতিহ্যকে সেখানে তুলে ধরি। তা গত মাসে আমাদের এডিটর আমাকে ডেকে বললেন যে উনি একটা ভালো লিড পেয়েছেন, আমাকে সেখানে গিয়ে একটা স্টোরি করতে হবে। জায়গাটির নাম পানগড়, পুরুলিয়া থেকে বেশ কিছু ভেতরে একটা স্টেট। ওখানে একটা পুরনো রাজবাড়ি আছে। আমাকে সেই রাজবাড়ি স্টোরি নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে হবে। সব ব্যবস্থা অফিস করে দিয়েছিল। আমি আমাদের ক্যামেরাম্যান আলাম আর আমার সহকর্মী তৃষাকে নিয়ে 2 দিন বাদে রওনা দিলাম পানগড় রাজবাড়ির উদ্দেশ্যে। নাও, খাবার এসে গেছে, খেতে খেতে কথা বলো। শর্মিষ্ঠাদি একটু থামলো দম নিতে, তারপর প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে নিয়ে আবার শুরু করলো। আমাদের পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। পানগড় রাজবাড়ি পুরনো আমলের জমিদার বাড়ি।
রঘুনাথপুর থেকে সোজা গিয়ে মেন রোড থেকে বাঁক নিয়ে সরু রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। চারদিকে শাল পিয়ালের বন, সন্ধ্যা নামে পাখিদের কলকাকলিতে, চারদিক শুনশান। তারই মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলল। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে বিশাল সিংহ দরজা, মোড়াম বিছানো পথ পেরিয়ে যখন আমাদের গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো, তখন চারদিক অন্ধকার। সে জমিদার বাড়ি বলো আর রাজবাড়ি বলো, বিশাল 3 মহলা বাড়ি। সামনের দিকে অতিথিশালা, মাঝখানে বিশাল ঠাকুর দালান, তার পিছনে অন্দরমহল। আমাদের অতিথিশালাতেই থাকার ব্যবস্থা হলো, খাতির যত্নের অভাব হলো না। বারান্দার ধার বরাবর 3টে রুমে আমাদের থাকার ব্যবস্থা হলো। যেহেতু অনেক ধকল সহ্য করে এসেছি, তাই তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমোতে যাওয়া স্থির করলাম। বিশাল ঘর, আধুনিক সব রকমের সুযোগ সুবিধা আছে। এদের বিশাল ব্যবসা দেশে বিদেশে ছড়িয়ে। বাড়ির বর্তমান মালিক নামকরা কার্ডিওলজিস্ট বিষ্ণুপদ দেবরায়। উনি যদিও ইউএসএতেই থাকেন, মাঝে মাঝে আসেন এখানে। এছাড়াও এদের অনেক রকমের ব্যবসা আছে এদিক ওদিক ছড়ানো। স্টেটের আয়ও বিশাল। সারাদিনের ক্লান্তি নিয়ে শরীর এলিয়ে দিলাম নরম বিছানায়। ল্যাপটপ খুলে বসলাম, কিছু প্রয়োজনীয় কাজ ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা অস্বস্তিতে। চোখ মেলে দেখি ঘর অন্ধকার, চারদিকে একটা মিষ্টি আতরের গন্ধ, খুব চেনা চেনা। মোবাইলটা খুঁজতে চেষ্টা করলাম, পেলাম না। ল্যাপটপটাও আশেপাশে নেই, অথচ ওটা আমার কোলের উপর রেখে ঘুমিয়েছিলাম। কিরকম যেন একটা ঘোরের মতো লেগে আছে, মাথাটাও যেন ভারী একটু। ওঠার চেষ্টা করলাম, হঠাৎ চোখে হালকা লণ্ঠনের আলো এসে পড়ল। একটু থতমত খেয়ে গেলাম। খেয়াল হলো যে বিছানাতে শুয়েছিলাম সেটা বদলে গেছে। ওটা ছিল বক্স খাট, হাল ফ্যাশনের। আর এখন শুয়ে আছি বহু পুরনো লাজরাসে। চারদিকে মোটা মোটা থাম, নকশা কাটা। সামনে চোখ পড়তে দেখলাম একটা ড্রেসিং টেবিল, বিশাল বিলেতি আয়না। তার সামনে দাঁড়িয়ে লম্বা ঘন চুল আঁচড়াচ্ছেন এক পরমা সুন্দরী রমণী, সাথে কিছু একটা গুনগুন করে গাইছেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়। শুনে মনে হলো ক্লাসিক্যাল, কিন্তু বহু পুরাতন। কারণ এই গান আমি কখনো শুনিনি। আমার কেমন যেন সব গুলিয়ে গেল, ভয় গ্রাস করতে শুরু করলো। খাট থেকে নামতে গেলাম, পারলাম না। পা দুটো যেন খুব ভারী হয়ে গেল, ওঠার মতো শক্তি নেই। হঠাৎ মহিলা ফিরলেন আমার দিকে, মুখে কিরকম একটা মাতৃসুলভ ভাব, যেন আমি কতদিন চিনি, যেন আমার জন্য অপেক্ষা করছেন ইনি। হাসি মুখে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন ভোর হয়ে এসেছে।
বাইরে ফর্সা হতে শুরু করেছে। চোখ মেলে দেখি এসিটা দিব্যি চলছে, ল্যাপটপটা আমার কোলে, মোবাইলটাও যথাস্থানে রয়েছে। আলোটা মনে হয় জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জ্বলছিল। কি অদ্ভুত স্বপ্ন অরুদা! বাস্তব আর স্বপ্নের মধ্যে যেন কোনো তফাৎ নেই। ঘোর যেন কাটছিল না। স্বপ্ন এরকমও হয়? অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। এসি ঘরেও ঘেমে চান করে গেছি। ফ্রিজের থেকে বোতল বার করে জল খেলাম। আলো নিভিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সত্যি অদ্ভুত অভিজ্ঞতা, ভাবতেও অবাক লাগছে। অদ্ভুতের আরো অনেক কিছু বাকি অরুদা, নইলে এত অল্পতে তোমাকে জ্বালানোর মেয়ে আমি নই, জানো তো। আচ্ছা, শোনাও তাহলে। পরের দিন সকালে উঠতে দেরি হয়েছিল। আমার অফিস আগেই কথা বলে অ্যারেঞ্জ করে রেখেছিল, তাই এত রাজকীয় আতিথেয়তা। রাতের ঘটনা তা মন থেকে মুছে গেল। ভাবলাম স্বপ্নই দেখেছি, যদিও খুব অদ্ভুত। ইলাহি প্রাতরাশের পর দেখা করতে এলেন এই স্টেটের ম্যানেজার শান্তিময় বাবু। মধ্যবয়সী আমুদে মানুষ আমাকে রাজবাড়ি দেখাতে শুরু করলেন। চেষ্টা করলাম ওনার থেকে প্রাথমিক ইনফো জোগাড় করার। আলম ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল, আমি আর তৃষা নোট নিচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে অ্যারেঞ্জ করব। বহু পুরানো এই রাজবাড়ি, এখানে বড় রাজা আর রানীমাকে নাকি মানুষজন ভগবান ভাবতেন। অন্দরমহলে এখন বেশিরভাগ ঘরই তালাবন্ধ, কারণ রাজপরিবারের কেউই প্রায় থাকেন না। পরিচারক, কেয়ারটেকার যারা আছে তারা সার্ভেন্ট কোয়ার্টারে থাকে। রাজপরিবারের লোকজন ছাড়া এখানে থাকার অধিকার কারণ নেই অবশ্য। বারান্দার একপাশে রেলিং, সেখান থেকে ঠাকুর দালান স্পষ্ট দেখা যাচ্ছে। আর একদিকে সারি সারি ঘর, তবে সবই তালাবন্ধ। শান্তিময় বাবু থেকে জানলাম একটি ঘর বিষ্ণুপদ বাবু, উনি এলে এটা ব্যবহার হয়। আপাতত ঘরটি তালাবন্ধ। আরেকটি ঘর এ বাড়ির বড় রাজা আর রানীমার, বাকি সব বন্ধ। বড় রাজা বাবু আর রানীমা যা অসামান্য ক্যারেক্টার, এনাদের কাহিনী কভার করলেই আমার ডকুমেন্টারি হয়তো হিট হয়ে যাবে। বিশেষত বড় রানীমা কবিতা লিখতেন, তখনকার দিনের উচ্চ শিক্ষিতা, ব্যবসায়িক জ্ঞান অসাধারণ, খুব দৃঢ় চরিত্রের মহিলা। খুব লোভ হলো জানো অরুদা। শান্তিময় বাবুকে জিজ্ঞাসা করলাম ঘরটা একবার দেখা যায়, কারণ এরকম একজন চরিত্রই তো আমরা স্টোরিতে চাই। তারপর? তারপরে তো ঘটনা অরুদা, ইউ ওন্ট ইমাজিন। ঘরে ঢুকেই আমার হাত পা অবশ হয়ে এলো। ইস, সেই ঘর, কাল রাতে সেই লাজরাসের খাট, বিশাল আয়না সমেত ড্রেসিং টেবিলটা হুবহু একরকম, আর ঘরে টাঙানো দুটো পোর্ট্রেট, একটি বড় রাজা কালীপদ দেবরায়, অপরটি বড় রানীমা প্রভাবতী দেবী। আমার দেখা কালকের সেই মহিলা। সবাই চুপ। ঘরে পিন পড়লে শব্দ হবে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। অরুদাই নিস্তব্ধ ভেঙে বলে উঠল, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এরকম আর ঘটেছে? এ তো সবে শুরু, বলছি সব অরুদা। বললে নির্ঘাত আমাকে পাগল ভাববে, আর সেই জন্যই তোমার কাছে আসা। বাইরে অসম্ভব গরম যদিও, কিন্তু এসি ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিল। অরুদা এসিটা বন্ধ করে প্লেট থেকে একটা সিঙারা তুলে নিল। তুমি আগে কখনো পানগড়ে গেছো? না অরুদা, তুমি তো জানো বাবার বদলি চাকরি। আমার ছোটবেলাটা বেশিরভাগ কেটেছে ইউপি আর পাঞ্জাবে। এখানে ফেরার পর আমি জার্নালিজমের কাজে বহু জায়গা ঘুরেছি, কিন্তু পুরুলিয়ার এদিকে কখনো যাইনি। বাড়িতে বাবা আর দাদুর অনেক বইপত্র আছে বটে, কিন্তু
সেসব আমি খুব একটা ঘাঁটি না। তারপর আরও কি যেন বলছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম, বড় রানিমার ঘরে যে অভিজ্ঞতা হলো, নিজের মধ্যে রেখে দিলাম। আলম বা তৃষার সাথে এরকম অভিজ্ঞতা হয়নি বলেই মনে হলো। সারাদিন তথ্য সংগ্রহ করেই কেটে গেল। বিকেলে বেশ কিছুক্ষণ আলম আর তৃষার সাথে ডিসকাশন করে কাটালাম। রাতে এলাহি ডিনার সেরে আবার শুয়ে গেলাম ঘরে। সকালে যদিও সেরকম কিছু মনে হয়নি, রাতের বেলাতে সত্যি কিরকম একটা গা ছমছম করছিল। ভাবলাম আলোটা জ্বালিয়ে রেখেই ঘুমোবো। সবে ল্যাপটপটা খুলে বসেছি, হঠাৎ পাওয়ার কাট। এই অঞ্চলে এটা নিয়মিত। অন্ধকারে কালকের কথা মনে করে বুকটা কেঁপে উঠল। ঘরের মধ্যে একটা ছোট সেন্টার টেবিল আছে, ওর নিচের তাকে মোমবাতি আর দেশলাই দেখেছিলাম মনে পড়ল। ছট করে উঠে গিয়ে জ্বালালাম। বাইরে মনে হয় বৃষ্টি এলো। মোমবাতিটা সেন্টার টেবিলে সবে রেখেছি, সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। আবার সেই মহিলা? শর্মিষ্ঠা দিয়ে একটু দম নিতে থামল। অরুদা আর আমি শর্মিষ্ঠাদির দিকে তাকিয়ে। সবে মোমবাতিটা জ্বালিয়ে উঠে দাঁড়িয়েছি, ভাবছি তৃষার ঘরে গিয়ে বসি। হঠাৎ একটা গোঙানি কানে এলো। কেউ যেন অবিরাম কেঁদে চলেছে। ঘরের কোনায় চোখ চলে গেল। দেখলাম একজন মহিলা বসে আছে, অগোছালো কাপড় চোপড়। দেখে মনে হয় যেন পাহাড় ভেঙে পড়েছে। বাঁচার যেন ইচ্ছা নেই, শূন্য দৃষ্টিতে তাকিয়ে। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, এগোবার সাহস পেলাম না। মহিলা কান্না থামালেন, চোখ মুছে উঠে দাঁড়ালেন, চোয়াল শক্ত করে এক পা করে এগোতে লাগলেন। প্রথমে ভাবলাম বুঝি আমার দিকে আসছেন। হঠাৎ খেয়াল হলো দরজা খোলা। মহিলা গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন খোলা দরজা দিয়ে। আমি কিছু বুঝে ওঠার আগে রেলিং টপকে লাফ। চোখের সামনে কি ঘটে গেল বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেলাম রেলিং ধরে। বাজ পড়লো কোথায় একটা। বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম ঠাকুর দালানে পড়ে আছে একটি প্রাণহীন দেহ। চারদিক ভেসে যাচ্ছে রক্তে। চিৎকার করে উঠলাম। হয়তো জ্ঞান ছিল না, তৃষার ঝাঁকুনিতে জ্ঞান ফিরল। ও আর আলম মিলে আমাকে বিছানাতে শুয়ে দিল। দেখলাম কারেন্ট চলে এসেছে। সেন্টার টেবিলে মোমবাতিটা এখনো জ্বলছে। দরজা হাট করে খোলা। ঠাকুর দালানে মৃতদেহের চিহ্ন মাত্র নেই। কোনো রকমে তৃষাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। পরিচারক মেওয়ারাম তৃষার কথায় এক গ্লাস দুধ নিয়ে এলো। একটু সুস্থ হয়ে তৃষার আলমকে সব খুলে বললাম। বিশ্বাস করলো বলে মনে হলো না। সে রাতে তৃষা একা ঘরে আমাকে শুতে দিল না। আমি চাইছিলাম না একা থাকতে। সত্যি বলতে কি, সাহস ছিল না। কোনো রকমে রাত কাটলো। সকালে উঠে ভাবলাম আমি মনে হয় হ্যালুসিনেশনে ভুগছি। এগুলো হয়তো আমার কল্পনা। তৃষা ঠিকই বলেছে, আমি হয়তো কল্পনা করছি এসব। হয়তো স্টোরিটা নিয়ে একটু বেশি ভাবছি। এসব ভাবতে ভাবতে তৃষা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। হাতে একটা অ্যালবাম। বড় রানিমার ঘর থেকে পেয়েছে, বহু পুরানো। পাটা উল্টাতে উল্টাতে ছবি দেখি চোখ আটকে গেল। বড় রানিমার সাথে এক মহিলার ছবি,
কাল রাতে যার মৃত্যু আমি নিজের চোখে দেখেছি। মেয়রাম ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়েছিল। ও এবারের বহু পুরানো লোক। ও বলল ওই মহিলার নাম লতিকা দেবী। উনি বড় রানীমার বান্ধবী এবং পরিচারিকা। এখন আমি যে ঘরে আছি ওটা ওনার ঘর ছিল, এবং উনি নাকি ঠাকুর দালানে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। হরুদা, আমি সেই দিনই ফিরে এসেছি, আর থাকতে পারিনি। তৃষা জোর করে আছে আমার ঘরে। 2-3 দিন হলো ও দিব্যি আছে, সেরকম কিছু ঘটেনি। 3 দিন হলো আমি ফিরেছি। ভেবেছিলাম এখানে এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, প্রতি রাতে এক স্বপ্ন। আমি জানি না কেন এরকম হচ্ছে, আমি বা কেন দেখি এসব। ঠিক আছে, চিন্তা করো না। আমি তোমায় কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খেয়ে নিও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজ তাহলে আসি অরুদা, একটু কাজ আছে। হ্যাঁ, এসো। আসি রে দীপ। হ্যাঁ। শর্মিষ্ঠাদি বাইরে যেতে অরুদা বলল। কি মনে হচ্ছে বলতো দীপ? আমার তো মনে হচ্ছে শর্মিষ্ঠাদি ইমাজিন করছে। অন্য কেউ হলে তাই ভাবতাম, কিন্তু শর্মিষ্ঠা একজন রিপোর্টার, ক্রাইম রিপোর্ট করেছে প্রচুর, খুব ডেয়ার টেবিল মেয়ে। তাছাড়া যে বাড়িতে ও যায়নি সে বাড়ির সদস্যদেরও ইমাজিন করলো কিভাবে? তর্কের খাতিরে নয় ধরে নিচ্ছি যে ওই বাড়ির গল্প শুনেছে, কিন্তু বড় রানীমার ঘর তো বন্ধ থাকে এমনিতে। তালা বন্ধ ঘরের বর্ণনা ওর মাথায় আসবে কিভাবে? লতিকা দেবীর আত্মহত্যার ঘটনাটা যদি কোনো পুরনো নিউজ পেপারে বা কোথাও পড়েও থাকে, এক্স্যাক্ট ডিটেলস ওর পক্ষে জানা সম্ভব কি? তাহলে এর উত্তর লুকিয়ে আছে পানগড়ে। মন বলছে ওই রাজবাড়ির বুকে এমন কিছু লুকিয়ে আছে যার জট খুলতে পারে একমাত্র শর্মিষ্ঠা। না, খাওয়াটা একটু বেশি হয়ে গেল রে। আসলে মাসির হাতের মাটন কষাটা দেখলে ঠিক লোভ সামলাতে পারি না। মশলাদার মিঠে বেনারসি পানের পাতাটা মুখে ঢোকাতে ঢোকাতে অরুদা বলে উঠল, আমরা এখন হাঁটতে বেরিয়েছি। বিকেল গড়িয়ে এসেছে, রোদের আঁচটা এখন একটু কম। দুপুরের দিকে কালবৈশাখী হয়েছে, গরমটা তাই একটু কম। এটা অরুদার প্রতি রবিবারের রুটিন। সকাল সকাল অরুদা চলে আসে আমাদের বাড়িতে। সারাদিন গল্পগুজবের পর রাতে ফিরে যায় সল্টলেকের ফ্ল্যাটে। মাঝে মাঝে আমিও চলে যাই অরুদার সাথে, খুব মজা হয়। কি ভাবছিস? শর্মিষ্ঠাদির ব্যাপারটা কিছু ভাবলে? দেখ, ব্যাপারটা হতে তো পারে অনেক কিছুই। জানিস তো, আমাদের প্যারাসাইকোলজিস্টরা অনেক কিছু অপশান কনসিডার করে। কীরকম? রিলেটিভিটি পড়েছিস? মানে স্পেস টাইমের খেলা। গ্র্যাভিটি স্পেস টাইমকে মুড়ে দিতে পারে। সোজা কথায়, কিছু কিছু ক্ষেত্রে তুই সম্পূর্ণ ভিন্ন সময়ে ভিন্ন স্থানে পৌঁছে যেতে পারিস। এটা থিওরিতে পসিবল। মানে টাইম ট্রাভেল? হয়তো সেরকমই, কিন্তু এটা কল্পবিজ্ঞানে শোনায় আপাতত। কিন্তু যে কারণেই ঘটুক, শর্মিষ্ঠার সাথেই কেন ঘটছে সেটা জানাটাই হচ্ছে আসল কথা। আর এর উত্তর পুরুলিয়াতেই পাওয়া যাবে মনে হয়। যাবে? শর্মিষ্ঠা আগামীকাল রাতের ট্রেনে যাচ্ছে আবার। আমি যেতে অ্যাডভাইস দিয়েছি। আর আমরা? তুই যাবি? তোর তো আবার ভূতের ভয়। না না, ওসব ভূত ট্রুত আমি বিশ্বাসই করি না। তাই চল তাহলে। মুখে বললাম ঠিকই, কিন্তু খুব ভয় করছিল। যাই হোক, এই অ্যাডভেঞ্চার ছাড়া যাবে না। তাছাড়া ভূত বলে তো কিছু হয় না, আর হলেই বা
অরুদা তো আছে, ও ঠিক সামলে নেবে। চলেই যাই, যা থাকে কপালে। রাতের ট্রেন ছুটে চলেছে, হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার। আমাকে না জানিয়েই শর্মিষ্ঠাদি আমার আর অরুদার টিকিট কেটে রেখেছিল অরুদা। ট্রেন এখন খড়গপুর পেরিয়ে ছুটছে। অরুদা সায়েন্স ম্যাগাজিন নিয়ে পড়ছিল, শর্মিষ্ঠাদি ল্যাপটপ খুলে কী সব করছে। আমি মোবাইল খুলে একটু খুটখাট করছিলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙল অরুদার ডাকে। এই তো ট্রেন ঢুকছে। মালপত্র নিয়ে স্টেশনে নেমে ওভারব্রিজ পার হয়ে দেখি একটা পুরনো মডেলের গাড়ি দাঁড়িয়ে। ড্রাইভার এক গাল হেসে এগিয়ে এলো শর্মিষ্ঠাদির দিকে। এখন আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। রঘুনাথপুর থেকে গাড়ি বাঁ দিকে বেঁকে গেছে। পাহাড় ঘেরা শালের জঙ্গলের মধ্যে দিয়ে সশব্দে গাড়ি এগিয়ে চলে। সন্ধ্যা নেমে এসেছে। পাখির ডাক আর গাড়ির শব্দ ছাড়া কিচ্ছু নেই। নির্জন রাস্তা দিয়ে প্রায় 40 মিনিট চলার পর আমাদের গাড়ি এক বিশাল সিংহ দরজার সামনে দাঁড়ালো। ফুলের বাগান ঘেরা মরাম বিছানো রাস্তা দিয়ে গাড়ি এসে দাঁড়ালো রাজবাড়ির গাড়ি বারান্দাতে। ত্রিশাদি আর আলামদা অলরেডি হাজির। ওরা শুটিংয়ের তোড়জোড় করছে। শর্মিষ্ঠাদির বর্ণনা মতোই অতিথিশালার দুর্দান্ত একটা ঘরে আমাদের ঠাঁই হলো। কিন্তু তখন কি জানতাম, রহস্য নয়, রহস্য ঠাকুরদা অপেক্ষা করছে। অনেক ধকল হয়েছিল সকালে, ঘুমে চোখ জুড়িয়ে আসছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। কে যেন খুব জোরে দরজায় আঘাত করছে। অরুদা ছুটে গিয়ে দরজা খুলল। ঘরে হন্তদন্ত হয়ে ঢুকলো শর্মিষ্ঠাদি। হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে। দেখে মনে হলো প্রচণ্ড ভয় পেয়েছে। ঘরের কোণে রাখা সোফাতে ধপ করে বসে পড়ল। আমি ছুটে গিয়ে ফ্রিজ থেকে জলের বোতল লাগিয়ে দিলাম। কিছুটা খেয়ে কিছুটা চোখে মুখে দিয়ে একটু ধাতস্থ হলো শর্মিষ্ঠাদি। কাম ডাউন শর্মিষ্ঠা, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, টেক ডিপ ব্রিথ। বাইরে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। শর্মিষ্ঠাদি ধাতস্থ হয়ে বলতে শুরু করলো। আবার এক জিনিস অরুদা, কিন্তু এবার একটু অন্য রকম। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি ঘর অন্ধকার, বাইরে তখন তুমুল বৃষ্টি, ঘর পুরো অন্ধকার। ভাবলাম বোধহয় কারেন্ট নেই। জল খেতে উঠে দেখি দরজা হাট করে খোলা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি দরজা বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো আবার ঘরটা ভরে গেছে সেই চেনা চেনা মিষ্টি গন্ধে। খুব জোরে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখলাম দরজা আগলে দাঁড়িয়ে আছে বড় রানীমা। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। হঠাৎ দেখলাম উনি 2 হাত বাড়িয়ে কাছে ডাকলেন, আর আমারও মনে হলো আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই। অজানা কোনো আকর্ষণে এগিয়ে চললাম। বারান্দা পার হয়ে কখন সিঁড়ি দিয়ে নেমেছি বুঝতে পারিনি। আপ্রাণ চেষ্টা করছি ফিরে যেতে, কিন্তু পারছি না। সিঁড়ি ছাড়িয়ে নিচে সরু দালান দিয়ে এগিয়ে পৌঁছালাম পিছনের দরজার দিকে। এটা দিয়ে মনে হয় সার্ভেন্ট কোয়ার্টার যাওয়া যায়।
খুলে বের হতেই বুঝলাম বাগানে এসে পড়েছি। বৃষ্টিতে ভিজে গেলাম পুরো। বুঝতে পারলাম পায়ের নিচে ভিজে মাটি। ঝোপঝাড় ভেঙে এগিয়ে চলেছি আমি। নিজেকে থামানোর সাধ্য নেই। ছায়ামূর্তি আগে আগে, আমি তার পিছনে। সার্ভেন্ট কোয়ার্টার ছাড়িয়ে এগিয়ে চললাম জঙ্গলের দিকে। এটা মনে হয় আগে কাঁচারি বা ওই জাতীয় কিছু ছিল, এখন অব্যবহৃত। সেটা ছাড়িয়েও এগিয়ে চললাম। এখানে একটা পাঁচিলের ভাঙা অংশ, সেটা পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে গেলেন। আমিও সাথে সাথে ঢুকে পড়লাম সেই ঘরে। চোখের সামনে দেখলাম উনি দেয়ালের মধ্যে মিলিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল। দেখলাম বিছানায় শুয়ে, ঘামে সারা শরীর ভিজে গেছে। একটু সাহস ফিরতে ছুটে এলাম তোমাদের কাছে। ঘর এখন নিস্তব্ধ। ত্রিশাদি আর আলামদা এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। এখন শর্মিষ্ঠাদি একটু ধাতস্থ হয়েছে। অরুদা একটা ঘুমের ওষুধ দিয়ে বলল, তুমি আমার ঘরে ঘুমো। তৃষা, তুমি এখানেই থাকো আজ রাতে। আমি আর দীপ তোমার ঘরে শিফট হচ্ছি। কিন্তু অরুদা। চুপচাপ চলে আয়। আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল ভয়ে। অরুদা প্রথমেই ঘরে ঢুকে তন্ন তন্ন করে কিছু খুঁজছিল। না, প্রজেক্টর জাতীয় কিছু নেই যাতে এফেক্ট ক্রিয়েট করা যায়। শুয়ে পড়, দেখি রাতে উনি আমাকে দেখা দেন কি না। কিছুতেই ঘুম আসছিল না। বিশ্রী স্বপ্ন দেখে জেগে উঠছিলাম। যতবার উঠছি দেখি অরুদা চেয়ারে বসে বই পড়ছে, নয়তো পায়চারি করছে। সকালে উঠে দেখি অরুদা ঘরে নেই। ঘুম থেকে উঠে সবে ফ্রেশ হয়েছি। বিশাল থালায় গাওয়া ঘিয়ের লুচি, আলুর দম, জিলিপি, ডিম ভাজা দিয়ে গেল। গাওয়া ঘিয়ের লুচি দু চোখ বন্ধ করে সবে মুখে পুড়ছি। ঘরে ঢুকলো অরুদা। অরুদা, খেয়ে নাও। উফ, কি বানিয়েছে গো! পেটুক, জলদি খেয়ে নে, অনেক কাজ আছে, বেরোতে হবে। খাওয়া এনজয় পরে হবে। কেন? এই তুমি কি সেই ঠাকুমাকে খুঁজতে যাবে? ফোচকেমি করিস না, ঠাকুমা শুনতে পেলে তোর কান ধরে মুলে দেবে। চট জলদি খেয়ে নিলাম। আমাদের জিনিসপত্র ও ঘরে শিফট হয়েছে। শর্মিষ্ঠাদি এখন একটু সুস্থ, কাজে লেগে পড়েছে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। এবার অরুদা যেটা করলো আমার কল্পনার অতীত। দরজা থেকে বেরিয়ে সোজা বারান্দা ধরে পিছনের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। পিছন পিছন আমি। সিঁড়ি দিয়ে নেমে একদিকে ঠাকুর দালান, একদিককার বারান্দা চলে গেছে অন্দরমহলের দিকে, আর একটা সরু বারান্দা আগিয়ে গেছে। আমরা সেদিকেই এগিয়ে গেলাম। সামনে একটা সরু কাঠের দরজা, সেটা আলগা হয়েছিল। খুলতেই দেখলাম এই দরজাটা বাগানের দিকে খোলা। দূরে সার্ভেন্ট কোয়ার্টারটা দেখা যাচ্ছে। আমরা জঙ্গল ভেঙে এগিয়ে চললাম। সার্ভেন্টস কোয়ার্টার বাঁ হাতে রেখে এগিয়ে যেতে চোখে পড়ল কাছারি বাড়ি। আগে এখান থেকেই অফিসিয়াল কাজ চলতো, এখন পরিত্যক্ত, কারণ অতিথিশালার নিচেই নতুন অফিস ঘর। এগিয়ে যেতেই চোখে পড়ল ভাঙা পাঁচিলটা, ঠিক যেরকম শর্মিষ্ঠাদি বলেছিল। আমাদের ওখান দিয়ে যেতে হবে। আমি আর অরুদা এগিয়ে চললাম। এদিকটা জঙ্গলের মধ্যে, পায়ের তলায় ভেজা মাটি আর কাদা লেগে আছে। নাম না জানা অনেক পাখির ডাক। অরুদা, এবার কি ফিরে যাবে? আয় তাড়াতাড়ি, আগে নিশ্চিত কোনো ক্লু আছে। আরও খানিকটা এগিয়ে যেতে আশ্চর্যজনকভাবে চোখে পড়ল একটা ভাঙা মতো ঘর, ঠিক যেমন শর্মিষ্ঠাদি বলেছিল। জং ধরা তালা ঝুলছে দরজাতে। এটা ভাঙতে হবে। দেব, আশপাশটা একটু নজর রাখতো। এই বলে
অরুদা পাশ থেকে একটা বড় পাথরের টুকরো তুলে নিল। দুবার মারতেই ভেঙে গেল তালা। আমরা দরজা ঠেলে ঢুকলাম। ঘরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। বহুকাল বন্ধ থাকলে যা হয়। ঘুটঘুটে অন্ধকার। অরুদা টর্চ জ্বালল। ঘরের কোণে একটা জানলা আছে, ওটা খোল। বেশি কষ্ট করতে হলো না, একটু চাপ দিতেই খুলে গেল জানলাটা। ছোট্ট ঘর, ধুলোয় ভরা। কোনায় একটা কাঠের টেবিল আর চেয়ার, এক পাশে একগোছা দড়ি, একটা মই, কাঠের কিছু জিনিস, একটা কোদাল, একটা বেলচা, একটা শাবল। কোণে সিমেন্ট বালির পাত্রে জমাট বাঁধা সিমেন্ট, কিছু ইট পড়ে। বোঝাই যাচ্ছে এটা এক প্রকার স্টোর রুম। ঘরের দেওয়ালগুলোর চুন ওঠা, শুধু একটার দেওয়ালের মাঝখানে বড় একটা অয়েল পেন্টিং। ইন্টারেস্টিং। শর্মিষ্ঠা এরম কোনো পেন্টিংয়ের কথা বলেনি তো। হয়তো খেয়াল করেনি। হাত লাগাতো, এটা নামাতে হবে। আমি আর অরুদা হাত লাগিয়ে নামিয়ে ফেললাম পেন্টিংটা। খুব সাধারণ মানের ছবি। এর পেছনের দেয়ালটা খেয়াল করে দেখ, দেখেছিস দুটো রং আলাদা, একটা ডার্ক একটা কম ডার্ক, আর বর্ডারগুলো মিলছে না। ডেফিনেটলি এটা নতুন করে তৈরি করা। দেখ, কোনার পাত্রে সিমেন্ট জমাট বাঁধা, কিছু ইট পড়ে। বোঝাই যাচ্ছে দেয়ালের এই জায়গাটা নতুন করে গাঁথা হয়েছে। দীপ, সামনের শাবলটা আনতো, এটা ভাঙতে হবে। আমি ছুটে গিয়ে নিয়ে এলাম শাবল। কয়েক ঘা মারতেই ভেঙে গেল দেওয়াল। আর যা বেরোলো, মাথাটা আমার ঘুরে গেল বাঁই করে। উকি দিচ্ছে দুটো নরকঙ্কালের মুখ। আমার হাঁটু কাঁপতে শুরু করলো। অরুদা সঙ্গে না থাকলে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমরা ছুটে বাইরে এসে দাঁড়ালাম। রোদটা খুব কড়া লাগছিল। বৃষ্টি হয়েছে রাতে, তাই বাতাসে আর্দ্রতা খুব বেশি আজকে। ধুলো চুন মেশানো গন্ধে খুব অস্বস্তি হচ্ছিল। তারপর এসব দেখে উত্তেজনায় তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। অরুদা পকেট থেকে চটপট মোবাইলটা বার করে সৌমিত্রদাকে কল করলো। সৌমিত্রদা অরুদার প্রাণের বন্ধু, এখন ক্রাইম ব্রাঞ্চের খুব উচ্চ পোস্টে আছে, খুব দাপট। সৌমিত্র, কেসটা কিন্তু খুব হাই প্রোফাইল। এই কেস সামলাতে তোর হেল্প লাগবে। অরু, তুই এখনই লোকাল পুলিশ স্টেশনে চলে যা, আমি সব ব্যবস্থা নিচ্ছি। ওখানে গিয়ে এফআইআর কর। অফলাইনে আমি কিচ্ছু করতে পারি না, কিন্তু আমি দেখছি তুই যেন সব রকম সাপোর্ট পাস। বহুদিনের ঘটনা, কেস কদ্দূর এগোবে সন্দেহ আছে, দেখা যাক। ঠিক আছে, তুই পারলে আয়। অরুদা ফোনটা রেখে দিল। আমরা ছুটে রাজবাড়ির দিকে চললাম। হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক লোক হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। আরে আপনাদেরই খুঁজছিলাম। এই জঙ্গলে আপনারা কি করছেন? আমি শান্তিময় মজুমদার, এই এস্টেটের ম্যানেজার। কুশল বিনিময়ের সময় নেই, তাড়াতাড়ি চলুন। আপনাদের এখানে সিকিউরিটি আছে না? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকুন। ওই যে ঘরটা দেখছেন, ওখানে মোতায়েন করুন, কেউ যেন ঢুকতে না পারে। কিন্তু কোনো কিন্তু নয়। পুলিশ স্টেশনে ফোন করেছিলেন শান্তিময়বাবু নিজেই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এলো। ওসি প্রাঞ্জল মুখার্জি এসেই অরুদার সাথে হ্যান্ডশেক করে বলল, ইউ মাস্ট বি মিস্টার ব্যানার্জি। নমস্কার। নমস্কার স্যার। বডিটা তো সবার আগে আপনিই ডিসকভার করেছেন, কিভাবে খোঁজ পেলেন? খানিকটা কাকতালীয় ভাবে। সৌমিত্র স্যার আমাকে স্পেশালি বলেছেন আপনাকে সব রকমের হেল্প করতে। বহু পুরনো বডির কর্পাস ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, মনে হয় না এই কেস সলভ করা যাবে। বাড়ির পুরনো লোকদের ইন্টারগেশন নেব যদিও, কিন্তু এত পুরনো ঘটনা, যার সব এভিডেন্স, সেগুলোর কিছুই পাওয়া যাবে না। শেষটা মনে হয় ক্লোজ করে দিতে হবে।
দেখা যাক। ইন্সপেক্টর চলে যেতেই অরুদা বলল, চল। ও অরুদা, এ তো তাহলে সত্যি ভূত, মানে মানে পেতনি, মানে ওই আর কি। এখনো কিন্তু কিছু জানা যায়নি দীপ। ভাবছি মোবাইলে হনুমান চল্লিশা রিপিট মোডে চালিয়ে ঘুমাবো। ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, বাড়ি ফিরে যা। এমনি বলছি, রাগ করছো কেন? শর্মিষ্ঠাদি একটু চুপচাপ হয়ে আছে। অরুদাকে দেখে বলল, অরুদা, তার মানে কি সত্যি ভৌতিক ঘটনা এগুলো? আমি এখনো বুঝে উঠতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমার সাথেই বা কেন হচ্ছে। কাম ডাউন শর্মিষ্ঠা। ভৌতিক কিনা জানি না, কিন্তু এটা বলতে পারি উনি তোমার ক্ষতি সম্ভবত চান না। ওনার উদ্দেশ্য ছিল ওনার দেহাবশেষ খুঁজে পাওয়া যায় যাতে। এখন তুমি কেন, এর উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। ত্রিশার্দি হঠাৎ করে ঘরে ঢুকলো। শর্মিষ্ঠা দি, কাল কখন বেরোবে? কি ব্যাপার? অরুদা, তোমাকে বলার সময় পাইনি। এখানে পুলিশ ঝামেলা চলতে এখন 3-4 দিন। এই ফাঁকে আমাদের লিডের একটা অংশ আছে বড় রানীমার স্টোরি নিয়ে, সেটা ভাবছি কমপ্লিট করে নেব। আমরা যাব রঘুনাথপুরে জমিদার বাড়ি, এটাই প্রভাবতী দেবীর বাপের বাড়ি। ওখানে লোকজন বলতে এখন কেউ থাকে না, বাড়ি আর স্টেট আছে, মালিকরা কলকাতাতেই থাকে। এখানে খুব বেশি কাজের কিছু নেই, 1-1.5 দিনের কাজ খুব বেশি হলে। ঠিক আছে শর্মিষ্ঠা, তুমি বেরিয়ে পড়ো। না, আমি কালকে যাচ্ছি না, এদিকটা একটু গোছানো বাকি আছে। তৃষার আলম যাবে আগামীকাল, আমি পরশু সকালে যাব, সব শেষ করে বিকেলে ফিরে আসব। ওদের ওই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। গতকাল আর সেরম কিছু হয়নি। অরুদা খেয়েছে, পায়চারি করেছে, ঘুমিয়েছে। মাঝে মা আর মাসির সাথে কথা হলো। ভূতের গল্প বেমালুম চেপে গেছি, না হলে হাউ মাউ করে বাড়ি মাথায় তুলবে। আমরা এখন বসে শান্তিময় বাবুর ঘরে। উনি অকৃতদার, বিয়ে থা করেননি। ওনার বাবা শুভময় বাবু ছিলেন এ বাড়ির ম্যানেজার, স্যালারি ভালোই পান। এছাড়াও ওনার খুব বেড়ানোর শখ, কলকাতায় বইপাড়ায় যাতায়াত খুব। উনি এইসব নিয়েই আছেন। আপনার এখানে ভালো লাগে? অসুবিধে হয় না, সেই ছোট থেকেই তো আছি। মনে হয়নি চাকরি বাকরি করে কেরিয়ার বানানোর কথা? বাবা চলে যাবার পর ছোট কর্তা বললেন এবার সব আমাকেই দেখতে হবে। সেই থেকেই আছি, যা মাইনে পাই প্রয়োজনের থেকে অনেক বেশি, তাই আর অন্য কিছু করার ইচ্ছে হয়নি কখনো। বড় রাজামশাইকে দেখেছেন? দেবতুল্য মানুষ ছিলেন, সাধারণ মানুষ ওনাকে ভগবান বলতো। স্কুল বানিয়েছেন, কত মানুষকে সাহায্য করেছেন, কলকাতায় বিরাট ব্যবসা এনাদের, এক হাতে সামলেছেন। আর বড় রানীমা? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ছোটবেলাতেই মাকে হারাই। রানীমা রাজাবাবু ছিলেন নিঃসন্তান, তাই আমাদের মধ্যেই হয়তো ছেলে মেয়েদের খুঁজতেন। আমায় কলকাতায় পড়তে পাঠান বড় রানীমাই। বড় গুণী মানুষ ছিলেন, অসম্ভব ভালো গান গাইতেন, কবিতা লিখতেন। সব কীরকম এলোমেলো হয়ে গেল। কর্তাবাবু চলে গেলেন, বড় রানীমা গেলেন বেনারস তীর্থ করতে, আর ফিরলেন না। বাবাও চলে গেলেন। এই যে উনি ফিরলেন না, আপনারা খোঁজ করেননি? করিনি আবার। ছোট কর্তা পুলিশ থানা এক করে দিলেন, কিন্তু কিছুই হলো না। ছোট কর্তা শেষে এস্টেটের হাল ধরলেন। সন্দেহ হয়নি কারোর ওপর? না, নিজের সবাই কি সন্দেহ করব বলুন। শুভময় বাবু মানে আপনার বাবা কিভাবে মারা গেলেন? শরীর কিছুদিন ভালো যাচ্ছিল না, আমি তখন সবে পাশ করে ফিরেছি। রানীমার খোঁজ চলছে। বাবা চলে গেলেন ছোট কর্তা বাবুর কাছে, ওখানেই হার্ট অ্যাটাক। ছোট কর্তা তো হার্টের স্পেশালিস্ট, চেষ্টা করেছিলেন ওনাকে বাঁচাতে, পারেননি। হসপিটালে নিয়ে যাবার আগেই সব শেষ। আচ্ছা, লতিকা দেবীকে?
বাবার কাছে শুনেছি বড় রানিমার বাপের বাড়ি খুবই বিত্তবান। বড় রানিমাও খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। ওনার ছোটবেলার ছায়াসঙ্গী হলেন এই লতিকা দেবী। ছোট থেকে একসাথে বড় হয়েছেন। ওনার পরিচারিকা বলতে পারেন। দুজনে খুব গলায় গলায় ছিলেন। বড় রানিমা যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসেন, লতিকা দেবীও আসেন ওনার সাথে। তখনকার রীতি আর কি, সেই থেকেই উনি এখানে। উনি হঠাৎ আত্মহত্যা করলেন কেন? সে উত্তর জানা যায়নি। কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি, মার্ডারও প্রমাণ হয়নি। সেই কারণেই কেস বন্ধ হয়ে যায়। আচ্ছা শান্তিময় বাবু, আপনার একটা ইন্টারভিউ শ্যুট করব আলম ফিরলে। এখন উঠি। হ্যাঁ, কিন্তু কিছু বলবেন? আপনি কি গোয়েন্দা বা পুলিশের লোক? একেবারেই নয়, কিন্তু আপনার এরকম মনে হলো কেন? না, এমনি। তবে আপনাকে কিছু দেখাবার ছিল। শান্তিময়বাবু ওনার আলমারি থেকে একটা বাক্স বার করলেন। সেটার মধ্যে একটা কাগজ, খুব পুরনো, মলিন হয়ে গেছে। তাতে লেখা, ঈশ্বরের নাম নিয়ে মানুষ ঈশ্বর তো হয়ই না, শয়তানও হতে পারে, সে তো হাড়ে হাড়ে বুঝলাম। কিন্তু তুই তো আমার বকুল, শেষে তুই। শিগগিরই দেখা হবে, উত্তর তখনই জানাবো। বাবা যেদিন মারা যান, এই চিঠি ওনার ফাইলে ছিল। বলেছিলেন স্টোর রুমে লতিকা দেবীর বাক্সতে পেয়েছেন। এটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন ঘাঁটতে ঘাঁটতে আবার পেলাম। মনে হলো আপনার যদি কাজে লাগে। আপনার বাবা কবে মারা যান? 1978। বড় কর্তাবাবু মারা যাবার 2 বছর পর। ছোট কর্তা সেদিনই বিদেশ থেকে ফিরলেন। আর লতিকা দেবী? 76 মনে হয়। ছোট কর্তাবাবু সেদিন বিদেশে গেলেন। বুঝলাম প্রচুর ইনফরমেশন পাওয়া গেছে, যদিও আমার ঘটে কিছু ঢুকলো না। কি জানি, অরুদার হয়তো ঢুকেছে। আমরা চলেছি রঘুনাথপুর জমিদার বাড়ির দিকে। ত্রিসাদি আর আলমদা মোটামুটি কাজ গুছিয়ে রেখেছে। শর্মিষ্ঠাদি গিয়ে ফাইনাল চেক আপ করে নেবে। আমরা আজই ফিরে আসব সন্ধ্যার দিকে। রঘুনাথপুর জমিদার বাড়ি বেশ বড়, কিন্তু ভগ্নপ্রায়। এখানে লোক বলতে খুব বেশি কেউ নেই। একজন প্রবীণ আছেন, তিনিই দেখাশোনা করেন সব। ইয়াং জেনারেশন কলকাতাতে থাকে। আমরা ঘুরে ঘুরে বাড়ি দেখছিলাম। শর্মিষ্ঠাদি বুঝে নিচ্ছিল সব। স্টোর রুমে জিনিস ডাঁই করা, প্রচুর অ্যান্টিক জিনিস আছে। অরুদার আবার এসব খুব পছন্দ। একটা তাকে দেখলাম একটা ছবি রাখা, বহু পুরনো, ফ্যামিলি অ্যালবাম। অরুদা হাতে তুলে নিল, আর সঙ্গে সঙ্গে ভুরুটা কুঁচকে গেল। শর্মিষ্ঠা, এখানে কোনো পুরনো অ্যালবাম পাওয়া যাবে ছবির? কেন অরুদা? একটা জিনিস দেখার আছে। ত্রিসাদি বলল, আছে অরণ্যদা, জ্যাঠামশাই মানে নিতাইবাবু কাল দেখাচ্ছিলেন। একবার দেখতে পারি তৃষা? দাঁড়ান, চেয়ে আনছি। ত্রিসাদি একটা অ্যালবাম এনে দিল। আমরা দেখতে লাগলাম। বড় রানীমাকে চেনা যাচ্ছে, এনার ছবিটা আমরা দেখেছি। পাশে যিনি, ইনি মনে হয় লতিকা দেবী। আরও অনেক ছবি ছিল। অরুদা অনেক উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর অ্যালবাম ফেরত দিয়ে বলল, বেশ সুন্দর ঘোরার জায়গা, কিন্তু অরুদা অস্বাভাবিক চুপচাপ হয়ে গেছে। জিজ্ঞেস করতে বলল, ইকুয়েশন মেলালাম, মিলল কি না সেটাই ভাবছি। কিসের অঙ্ক? এখন বলা যাবে না। সারাদিন ঘোরাঘুরি হলো আমাদের। শর্মিষ্ঠাদি অনেক কিছু নোট করলো আর শ্যুট করলো। বলল এগুলো সব এডিট হবে। সব মিটিয়ে প্রায় সন্ধ্যা লগ্নে আমরা ফিরে চললাম পানগড়। খুব বেশি দেরি লাগলো না। পানগড়ের গাড়ি বারান্দায় ফিরে অরুদা চাপা স্বরে বলে উঠল, BMW কে চালায়? কি বলছো? ওই দেখ। সামনে দিয়ে একটা BMW গ্যারেজের দিকে চলে গেল। আরে আসুন, ফিরেছেন?
আপনাদের অপেক্ষাতেই ছিলাম। ছোট কর্তা ফিরেছেন, আপনাদের কথা জিজ্ঞেস করছিলেন, বললেন ফিরলে খবর দিতে। হ্যাঁ, ওনার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, সবে ফিরলেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট পেলে জানাবেন। রাতে ডিনার আমাদের ঘরেই দিয়ে গিয়েছিল। আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম। শর্মিষ্ঠা, তোমরা কোথাকার লোক? কেন, কলকাতার। মানে এই দিকে তোমাদের কোনো রিলেটিভ? আমার জ্ঞান তো নেই। তোমরা কবে ফিরছো? আপাতত বিষ্ণুপদবাবুর একটা ইন্টারভিউ, তারপরে ফেরা। দরকার হলে আবার আসবো। গুড। রাতে আর কোনো ঘটনা নেই। সকালটা এদিক ওদিক ঘুরে কাটালাম। অরুদা চুপ, বই পড়ছে, ল্যাপটপে নেটে কী সব পড়ছে। ইতিমধ্যে সৌমিত্রদার ফোন এসেছিল, আর প্রাঞ্জলবাবুর ফোন এসেছিল। ফরেন্সিক রিপোর্ট এসেছে একটি কঙ্কাল মহিলার, সম্ভবত বড় রানীমা। তার হাতের একটি আংটি পাওয়া গেছে। অপর কঙ্কালটা একজন পুরুষ, সম্ভবত ওনার ড্রাইভার, যিনি ওনার সাথে নিখোঁজ হন। বড় রানীমাকে খুন করা হয়েছে বুকে ধারালো অস্ত্র দিয়ে। খুনি নাকি লেফট হ্যান্ডেড। রুদা অবশ্য প্রাঞ্জলবাবুকে বলে দিয়েছে এসব ইনফরমেশন যেন লিক না হয়, কারণ এই কেসের সমাধানের আর কোনো উপায় নেই। ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় সন্ধ্যা 7টা। শর্মিষ্ঠাদিরা আজ বিষ্ণুপদবাবুর ইন্টারভিউ নিয়েছে। একটু আগেই অরুদাকে বলে গেল। আমরা ঘরে বসে চা বিস্কুট খাচ্ছি, এমন সময় শান্তিময়বাবু নক করলেন। আরে আসুন আসুন। ছোট কর্তাবাবু খবর পাঠালেন, আপনাদের সঙ্গে দেখা করতে চান। উনি অপেক্ষা করছেন, আপনারা আমার সাথে একটু আসুন। নিশ্চয়ই, চলুন চলুন। বারান্দা পেরিয়ে আমরা আবার অন্দরমহলে ঢুকলাম। ভেতর থেকে খুব পুরনো ওয়েস্টার্ন মিউজিকের শব্দ। শান্তিময়বাবু দরজাতে নক করলেন। খুব সাহেবী কায়দায় আওয়াজ এলো। ইয়েস, কাম ইন। ভেতরে ঢুকলাম। রাজকীয় ঘর, সুইট বললেই চলে। একপাশে সোফা, আর একদিকে দরজা দিয়ে শোয়ার ঘর। আরে এসো এসো, বসো বসো বসো। আমি আর অরুদা একটা চেয়ারে বসলাম। বিষ্ণুপদবাবু একটা কোচে বসে, পরনে দামি সিল্কের গ্রাউন, হাতের গ্লাসে দামি মদ, পরিপাটি চেহারা, গলায় গাম্ভীর্য। তা ইয়ং ম্যান, তুমি তো মহাকাণ্ড বাঁধিয়ে বসেছ। টেরিবল ব্যাপার, এই বাড়িতে স্কেলিটন, তাও আবার কবেকার। মাই গুডনেস। তা তুমিও কি এদের চ্যানেলেই কাজ করো? তোমাদের তোমাদের এডিটার শান্তনু আমার খুব ক্লোজ। আমাদের এস্টেটটা নিয়ে ডকুমেন্টারির প্রস্তাবটা যখন দিল, আর না করতে পারলাম না। না, আমি চ্যানেলের নই স্যার। আমি আসলে শর্মিষ্ঠার এক দূর সম্পর্কের দাদা। পানগড়ের বর্ণনা শুনে ভালো লাগলো, তাই। খুব খুব ভালো করেছো। তা কি করা হয়? আমি একজন সাইকোলজিস্ট। আমার নাম অরণ্য ব্যানার্জি। ইউএসএ থেকে গত বছর ফিরেছি, এখানেই প্র্যাকটিস করছি। ও আমার মাস্তুতো ভাই দীপ গাঙ্গুলি। ইউএসএতে কোথায়? লং আইল্যান্ড। বাবা মা ওখানেই আছেন। তোমার বাবা কি করেন? আমার বাবা প্রবীর ব্যানার্জি আর মা সমতা ব্যানার্জি, দুজনেই নিউরোলজিস্ট। ও মাই গুডনেস, আই নো ইউর প্যারেন্টস। উই মেট ইন আ কনফারেন্স। দ্য ডিটেকটিভটা কি শখে? একদমই কাকতালীয়ভাবে। আসলে আমি আর দীপ ঘুরছিলাম ওই জঙ্গলের দিকটাতে। ঘরটা ফাঁকা দেখে ঢুকে পড়ি। ওখানে পেন্টিংটা খুলে এসেছিল, ওটা হাত দিতেই নিচে পড়ে যায়। তখনই দেখলাম চুন সুরকি ঝরে পড়ছে, একটু খোঁচাতেই ইট সরে আসে। বেমালুম এভাবে মিথ্যে কথা কে বলে? আমি ভয়ে সিথিয়ে গেলাম। এখানে মুখ না খোলাই ভালো। কি বলতে কি বলে দেব, তাই মুখে কুলু পেটে বসে রইলাম। ইতিমধ্যে ঘরে দুজন ঢুকলো, একজন বয়স্ক আর একজন বছর 40-এর হবে। আলাপ করিয়ে দিই, ইনি হলেন মহাদেব বাবু, আমার
পার্সোনাল সেক্রেটারি, আর ইনি আমার ড্রাইভার সুবীর। বলতে বলতেই লুচি, আলুর দম, সরভাজা আর কফি দিয়ে গেল। নাও 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 নাও, শুরু করো শুরু করো। এইটুকু না খাইয়ে তো তোমাকে আমি ছাড়ছি না বাবা। আপনিও নিন। না 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 না, বয়স হয়েছে, রেস্ট্রিকশানে আছি। তা, মহাদেব, কোথায় সাইন করতে হবে দাও। মহাদেববাবু একটা চেক বই আগিয়ে দিলেন। খাওয়া পর্ব শেষ হতে অরুদা বলল, আজ তাহলে উঠি স্যার, আপনার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। বাবা মাকে বলবো আপনার কথা। আমরা কালই ফিরে যাচ্ছি, আশা করি আবার দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, মন দিয়ে কাজ করো, এসব ম্যাটারে মাথা খারাপ করো না মাইসান। বৌদিকে তো কম খুঁজিনি, শেষে কেউ ওনাকে ছুরি মেরে পুঁতে রাখবে সেটা আমার একদমই বিশ্বাস হয় না। নিশ্চয়ই স্যার, চলি। আমিও নমস্কার করে বেরিয়ে এলাম। আজ ভোরে কলকাতা ফিরেছি। বাড়িতে মুখ দেখিয়ে বিকেলে চলে এসেছি সল্টলেকের ফ্ল্যাটে। এই সময় অরুদাকে একা ছাড়া যায় না। হ্যাঁ মা, ফিরেছি। না না, ঘুমোচ্ছিলাম। হ্যাঁ দীপ এখানে। শোনো না, তুমি বা বাবা ডক্টর বিষ্ণুপদ দেবরায় বলে কাউকে চেনো? ওনার সম্বন্ধে আমার ফুল ডিটেলস লাগবে, বলবো পরে। মা, তুমি প্লিজ জোগাড় করে দাও। আর বাবা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, রাখলাম। বুড়ো কর্তা আবার কি করলো? অনেক কিছু ঘটে, ঘিলু থাকলে বুঝতিস। ইকুয়েশনে গড়বড় আছে, এখন দুটো ফোন করতে হবে। সৌমিত্র, আচ্ছা সল্টলেকে? গ্রেট, অ্যাপয়েন্টমেন্টও জোগাড় করে দিয়েছিস? তুইও থাকবি? সাবাস। হ্যালো প্রাঞ্জলবাবু, বলছি ফরেন্সিক রিপোর্টটা লিক করেননি তো? আর আপনি শিওর খুনি লেফট হ্যান্ডেড? আচ্ছা ফরেন্সিক তাই বলছে, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে উঠলাম অরুদার গাড়িতে। সল্টলেক গেটের কাছ থেকে বাঁ দিকে ঘুরে কাঁকুরগাছি, ডান দিক ঘুরে সোজা চলে গেলাম মানিকতলা। চালতা বাগান দিয়ে ঘুরে আমার স্ট্রিটে এসে একটা বিশাল বাড়ির সামনে গাড়ি থামল। দরজায় বেল বাজাতে দরজা খুলল শর্মিষ্ঠাদি। আরে অরুদা, হঠাৎ? একটু কাজ ছিল। ও মা অরণ্য, কি ব্যাপার রে? কতদিন বাদে। কাকিমা, দাদু কি করছেন? ওই তো ওপরে, যা না যা, আমি তো কাকুকে এক্ষুনি পাঠাচ্ছি। আমরা 3 তলায় উঠে একটা বড় ঘরে ঢুকলাম। শর্মিষ্ঠাদির দাদু একটা খাটে শুয়ে বই পড়ছেন। বছর 80 বয়স হবে ওনার, কিন্তু যথেষ্ট শক্ত সামর্থ্য। দাদু ভালো আছেন? কে? ও অরণ্য। হ্যাঁ দাদু, আপনার কাছে একটা দরকার ছিল। বলো। আপনি জানেন শর্মিষ্ঠা ওর অ্যাসাইনমেন্ট নিয়ে কোথায় গিয়েছিল? হ্যাঁ, পুরুলিয়া। পানগড়। দাদু নিস্তব্ধ হয়ে গেলেন। দিদি ভাই, তুমি আগে বললে না আমাকে? আমি আগে জানলে তোমায় খুলে বলতাম সব। শর্মিষ্ঠাদির মা বাবাও ঘরে ঢুকে পড়েছে কখন। কি হয়েছে বাবা? হ্যাঁ, তোমরাও বসো। এ বাড়ি আমার পৈতৃক বাড়ি, সে তো তোমরা জানো। আর আমার মা বাবা ছেলেবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা যান, এ কথাও তোমরা জানো।
কিন্তু যেটা জানো না সেটা এবার বলি। এ ঘটনা আমি তোমাদের বলিনি কারণ এ আমার জীবনের এক খুব বেদনাদায়ক অধ্যায়। তোমরা আশা করি রঘুনাথপুর রাজবাড়ির কথা শুনেছ। ওটা হলো আমার মামার বাড়ি। বাবা মা চলে যান যখন আমার বয়স 12। আমার দাদামশাই আমাকে মামার বাড়ি নিয়ে যান। জীবনে 30 বছর অবধি আমি সেখানেই কাটিয়েছিলাম। এরপর আমি বিলেতে পড়তে যাই। দাদামশাই জোর করে পাঠিয়েছিলেন। সেখানেই তোমাদের ঠাকুমার সাথে আমার পরিচয় ও প্রেম। দাদামশাই এ সম্পর্ক মেনে নেননি। উনি চেয়েছিলেন আমার বিয়ে কোনো জমিদার বাড়িতে হোক। আমি রাজি হইনি। দাদামশাই রাগে আমায় বাড়ি থেকে চলে যেতে বললেন। আমিও আর কোনো দিন ফিরে যাইনি। এই পৈতৃক ভিটেতেই সংসার করেছি। তোমাদেরও কাউকে এই সম্বন্ধে জানাইনি। কিন্তু বাবা অরণ্য, তুমি হঠাৎ এই প্রসঙ্গ টানলে কেন? দাদু, ঘটনাচক্রে আমি রঘুনাথপুরের জমিদার বাড়িতে আপনার ছবি দেখি। আপনি জানেন আমার ফটোগ্রাফিক মেমোরি। ওই যে আপনার ইয়ং বয়সের ছবি দেয়ালে টাঙানো। ওহ মাই গড, হাউ কুড আই মিস ইট। আশা করি পানগড়ে আপনাদের লিঙ্ক প্রভাবতী দেবীর সূত্রে। দিদি আমার বড় মামার মেয়ে। ছোট থেকে আমাকে মায়ের মতো ভালোবাসত। আমায় মানুষ করেছেন বলা যায়। যখন বাড়ি ছেড়েছিলাম, দাদুর নির্দেশে যোগাযোগ বন্ধ হলো। লুকিয়ে চিঠি লিখেছি বহুবার। বিয়ের পরও চিঠিপত্রে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ উত্তর আসা বন্ধ হয়ে গেল। আশঙ্কা করেছিলাম কিছু অমঙ্গল হয়েছে। আচ্ছা দাদু, আর একটা কথা, লতিকা দেবীর সম্পর্কে কিছু বলতে পারবেন? দিদি সহচরী, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। গলায় গলায় বন্ধু। আমি খুব উৎপাত করতাম। লতিকাদির ডায়েরি লেখার অভ্যাস ছিল। আমি চুপি চুপি পড়ে ফেলতাম। আর খুব রেগে যেত লতিকাদি। দিদি আর ও কখনো নিজেদের নাম ধরে ডাকতো না। একে অপরকে ডাকতো বকুল বলে। আচ্ছা দাদু, আজ উঠি, অনেক উপকার করলেন। অরুদার অফিসে কফি খেতে খেতে কথা হচ্ছিল। তাহলে শর্মিষ্ঠা, বোঝা গেল যে তুমি কেন। আসলে উনি চেয়েছিলেন ওনার অসমাপ্ত কাজ ওনার বংশের কেউ শেষ করুক। তুমি বলতে না খুব চেনা গন্ধ পাও। তোমার দাদুর ঘরে দেখবে আতরের শিশি রাখা, তোমার ঠাকুমার। সেই শিশি আমি প্রভাবতী দেবীর ঘরে দেখেছি। সম্ভবত দিদিকে উনি ওই আতরই গিফট দিতেন। ধাঁধার এক পিঠ তো মিটল, এবার আর এক পিঠ। আচ্ছা অরুদা, এতদিন হয়ে গেছে, 76 মানে ধরো 45 বছর। এত বছর পরে খুনি ধরা পড়বে? এতদিন আমিও ভাবতাম ধরা পড়বে না, কিন্তু এখন আশার আলো দেখতে পাচ্ছি। কিরকম? আচ্ছা বলো তো শর্মিষ্ঠা, রানিমার নিখোঁজ হওয়ার কেস অথবা লতিকা দেবীর মৃত্যু রহস্য উদ্ঘাটনের কেস বন্ধ হলো কিভাবে? মানে বলতে চাও বড় কেউ আছে? হতেই পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, তোমার দাদু বললেন লতিকা দেবী ডায়েরি লিখতেন। তুমি সেরকম কিছু পেয়েছো? না অরুদা,
আমি সেরকম কিছু পাইনি। শুভময় বাবু চিঠিটা পেলেন কোথা থেকে? এখানে বকুল মানে ডেফিনেটলি লতিকা দেবী, কিন্তু তিনি কি এমন করলেন যার জন্যে এত বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল? এ প্রশ্নের উত্তর পুরুলিয়া ছাড়া পাওয়া যাবে না। শর্মিষ্ঠা, তুমি অ্যারেঞ্জ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা মঙ্গলবার ভোরের ট্রেনে যাচ্ছি। দীপ কাল বিকেলে তৈরি হয়ে তোদের বাড়ি আসছি। পরশু সকালে রওনা দেব। আজ সকাল থেকে অরুদার কোনো পাত্তা নেই। বিকেলে অরুদা এলো। কটা কাজ সেরে এলাম। বিষ্ণুপদবাবুর কলকাতার বাড়িতে গেছিলাম। ওনার স্ত্রী পুত্র থাকেন। ডিভোর্স হয়েছে বহুকাল। বিষ্ণুবাবুর সাথে কোনো যোগাযোগ নেই। হ্যালো, সাহস থাকলে সামনে এসে কথা বল। হ্যালো। কার ফোন অরুদা? জানি না, ধমকি দিচ্ছিল মাথা কেটে নেব হেন তেন। ঢিলটা তাহলে ঠিক ছকে মেরেছি। এখন দরকার একটু লাখ। সকালবেলা লালমাটি এক্সপ্রেসে উঠে বসেছি আমি, অরুদা আর শর্মিষ্ঠাদি। খুব ভয়ে আছি, বিশেষত কালকের ফোনটার পর। খড়গপুরের ট্রেন দাঁড়ালো। হঠাৎ একটা লোক আমাদের কম্পার্টমেন্টে হুড়মুড় করে উঠে বসলো। এক মুখ দাড়ি গোঁফ, পরনে নোংরা পোশাক, একটু খ্যাপাটে। অরুদার কোনো ভুরুক্ষেপ নেই। ভালো করে দেখছিলাম লোকটাকে। দেখি মনে হচ্ছে পাক্কা বদমাস। একটু পরে ঝাড়গ্রাম আসতে উঠে গেল অন্য কম্পার্টমেন্টে। আমিও স্বস্তি পেলাম। আসলে যা অবস্থা, কালকের ফোনটার পর থেকে কাউকেই যেন বিশ্বাস হচ্ছে না। পুরুলিয়া ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেল। গাড়ি আগের মতোই দাঁড়িয়েছিল। সন্ধ্যাবেলাতে গিয়ে পৌঁছালাম রাজবাড়িতে। বিষ্ণুপদবাবু এখনও আছেন। শান্তিময়বাবু বললেন 2-3 দিনের মধ্যে ফিরবেন। আচ্ছা শান্তিময় বাবু, আপনার বাবা চিঠিটা কোথা থেকে পেয়েছিলেন? ও ওইটে বলেছিলেন লতিকা দেবীর জিনিসপত্র থেকে। সেটা কোথায় ছিল তা তো আমি জানি না, তবে আমাদের স্টোর রুমে খুঁজেছিলাম, পাইনি। অন্য কোনো জায়গাতে থাকতে পারে? পুরনো সব জিনিস মহাদেববাবুর দায়িত্বে থাকে, ওনার কাছে খোঁজ নিতে পারেন। আচ্ছা, এসব পুরনো জিনিস কোথায় রাখা হয়? কাছারি বাড়ির ওপরের বারান্দায় একটা ঘর আছে, ওখানেই সব থাকে, কিন্তু ওর চাবি থাকে মহাদেববাবুর কাছে। বুঝলাম। আমরা বাগানটা খানিক ঘুরলাম। কত সুন্দর ফুল, পরিচর্যা হয় রীতিমতো। বাগানের বাঁদিকে ঘুরেই দেখি মাটি কোপাচ্ছে কালকের ট্রেনের সেই দাড়িওয়ালা লোকটা। সেই রকম উস্কো খুস্কো পোশাক। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। শর্মিষ্ঠাদি, লোকটা কি আমাদের ফলো করছে? কোন লোকটা? ওই যে মাটি কোপাচ্ছে, কাল ট্রেনে ছিল, দেখনি? আয় তো। আমরা আগিয়ে গেলাম। লোকটা এখনো কাজ করছে। আপনাকে তো আগে দেখিনি। ইয়ে না দিদিমণি, আমি খড়গপুরে থাকি, একটা কাজ উঠে গেল, চলে এলাম। কি করেন আপনি এখানে? এই তো বাগানের কাজ, বাগান পরিষ্কার, মাটি কোপানো, গাছে জল, এসবই করতে হবে বলিছি। লোকটার গলা চেনা চেনা মনে হলো। শর্মিষ্ঠাদিকে বলতে বলল, নজর রাখতে হবে লোকটার উপর। আমরা আগিয়ে চললাম সার্ভেন্টস কোয়ার্টারের দিকে। শর্মিষ্ঠাদি ছবি তুলছিল। হঠাৎ কেউ যেন হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। শর্মিষ্ঠাদি আগে আগে যাচ্ছিল। দেখলাম আর একটা লোক চুপি সারি একটা রড নিয়ে ওর দিকে এগোচ্ছে। আমি বহুদিন ক্যারাটে শিখি, আমায় কাবু করা এতটা সোজা না। চকিতে পা মুড়ে হাঁটু গেড়ে যতটা পারি সামনের দিকে ঝুঁকে গেলাম। পেছনের লোকটা পুরো ডিসব্যালেন্সড হয়ে গেল। সেই সুযোগে পিঠ দিয়ে ঠেলা মারতেই ডিগবাজি খেয়ে পড়ল সামনের দিকে।
আমি জোরে শর্মিষ্ঠাদির নাম ধরে চিৎকার করে উঠলাম, শর্মিষ্ঠাদি! ডাক শুনেই সামনের লোকটা হকচকিয়ে গেছে। শর্মিষ্ঠাদি পেছন ঘুরতেই ওকে লোহার রড নিয়ে মারতে গেল। শর্মিষ্ঠাদি নিমেষে পেছনে সরে গেল আর লোকটা হুমড়ি খেয়ে গেল। সেই ফাঁকে শর্মিষ্ঠাদি লোকটার তলপেটে সজোরে দুটো লাথি মারল। লোকটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। আমার সামনের লোকটাকে ধরে রেখেছি। শর্মিষ্ঠাদির দিকে দেখতে গিয়ে বাঁধন আলগা হয়ে গেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে অ্যাটাক করতে গেল। আমার ভয়ানক শক্ত একটা পাঞ্চ সাথে শর্মিষ্ঠাদির জোরালো কিকে কুঁকিয়ে উঠল লোকটা। আরো কিছু ঘটে যেত, কিন্তু হঠাৎ জঙ্গলের আড়াল থেকে গুলির আওয়াজ হলো। ওরা কোনো রকমে ঝোপঝাড় ডিঙিয়ে পালালো। আমরা ছুটলাম পেছনে, কিন্তু ধরতে পারলাম না। ঠিক আছিস তো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? তুমি যে এত ভালো ক্যারাটে যেন জানতাম না। শিখতাম এক সময়, যাক ক্যামেরাটা বেঁচে গেল। চল ফিরে যাই, এখানে থাকা সেফ না। কিন্তু গুলি কে চালালো? ওদের লোক? একটু আগিয়ে গিয়ে দেখি অরুদা হন্তদন্ত হয়ে আসছে। তোরা ঠিক আছিস তো? হাতটা ছড়ে গেছে খালি। তুমি কি করে জানলে? ফোনে ধমকেছিল, ছুটে এলাম। চল ঘরে, কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। ঘরে বসে ডেটল লাগাচ্ছিলাম, শর্মিষ্ঠাদি ক্যামেরাটা ল্যাপটপে কানেক্ট করলো। অরুদা, এই দেখো, এই হলো ওদের সেই ঘর যেখানে 7 পুরনো জিনিস রাখা। চাবি ওরা দেবে না, আমাদের এই ঘরে ঢুকতে হবে। তুমি এই করতে গেছিলে শর্মিষ্ঠাদি? অরুদা কাল রাতে বলেছিল। আজ রাতেই ঢুকবো ওই ঘরে, নিচেই মেন সুইচ। দীপ, তুই অফ করে পাহারা দিবি, আমি আর শর্মিষ্ঠা যাব। কিন্তু ঘরে ঢুকবে কিভাবে? পাইপ বেয়ে ওপরে উঠব, তারপর পুরনো তালা ভাঙতে খুব বেশি সময় লাগবে না। কেউ দেখে ফেললে? ওই জন্যই তো রাতের বেলাতে যাব। কিন্তু তালা ভাঙলে শব্দ হবে তো। হলেই বা, যদি ফলো করে? করলে তো ভালোই। জানিস তো, চেকমেট দিতে গেলে এক চাল পেছনো ভালো। আমার ঘুঁটি সাজানো হয়ে গেছে। অরণ্য ব্যানার্জি কাঁচা কাজ করে না। অরুদার বাঁকা হাসি, মানে ঠিক কিছু একটা ব্যবস্থা করে রেখেছে। এখন রাত 2টো। আজকে মনে হয় আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার। আমরা খুব সাবধানে পা ফেলে ফেলে এগোলাম বাড়িটার দিকে। আমি চুপচাপ গিয়ে মেন সুইচটা অফ করে দিলাম। শর্মিষ্ঠা, সবাই গিয়ে লাভ নেই। তুমি আর দীপ নিচে দাঁড়িয়ে খেয়াল রাখো, কিছু বেচাল দেখলে বলবে আমাকে। অরুদা ফাঁচর ফাঁচর করে উঠে গেল। সময় যেন কাটতেই চায় না। শেয়াল ডাকছে কাছে কোথাও, হাওয়া দিচ্ছে জোরে, তাই শালবনে মরমর করে আওয়াজ হচ্ছে। শর্মিষ্ঠাদি, আবার সেই ভূত ঠাকুমা না এসে পড়ে। এলেও আগে আমায় ধরবে, তুই লিস্টেই নেই। যাক, শুনেও শান্তি। সময় কাটতে চাইছে না। অন্ধকারে মিশে গিয়ে দাঁড়িয়ে আছি প্রায়। আশেপাশে কেউ নেই। ঝোপঝাড়ে লুকিয়ে থাকলে বোঝার উপায় নেই। প্রায় 40 মিনিট পর অরুদা নেমে এলো। কিছু পেলে? জ্যাকপট। মেন সুইচটা অন করে প্রফুল্ল মনে হাঁটা দিলাম। হঠাৎ মাথাটা ঘুরে গেল। ব্ল্যাকআউট। চোখ খুলেছি সবে, দেখি অরুদা কোণেতে বসে, হাত বাঁধা। শর্মিষ্ঠাদিও ঝিমিয়ে আছে। এটা কোনো একটা স্টোর রুম গোছের। ভাঙা খাট, লোহা, অব্যবহৃত জিনিস চারিদিকে। 5-6টা ষাঁড়ের মতন লোক পাহারা দিচ্ছে আমাদের। হঠাৎ দরজা খুলে ঘরে ঢুকলো মহাদেব বাবু আর সুবীর। সামনে রাখবে এগুলোকে, মহাবিচ্ছু। সকালে রতন আর ভোরার যা হাল করেছে
জাগা আস্তে আস্তে, বস আসছে। এখন চালাকি নয় খোকাবাবুরা, লাশ পড়ে যাবে। একে দেখছো তো, সুবীর আমার ছেলে, আমার থেকেও এক কাঠি ওপরে। চুপচাপ কোঅপারেট করো, নইলে টুটিটা ছিঁড়ে নেবো। চোখে মুখে জল দিয়ে সবে জ্ঞান ফিরেছে। সামনের দরজা দিয়ে ঢুকলেন অশীতিপর বৃদ্ধ। পরনে আজকে জিন্সের প্যান্ট আর টি শার্ট। আসুন স্যার। মাই সান, এত কৌতূহল কেন? দেখলে তো, বেশি কৌতূহল নিজেকে কেমন মৃত্যুর দরজায় নিয়ে আসে। ডক্টর দেবরায়, মার্কিউরি হার্টের জন্য কি ক্ষতিকারক? হোয়াট ইউ মিন? এবার কি আমাদেরকেও দেয়ালে পুঁতে দেবেন, যেমনটা আপনার বৌদিকে করেছিলেন? চুপ চুপ, একটা কথা বললে পুরো কেটে ফেলবো। মহাদেব, কাঁধের ব্যাগটা চেক করো তো। মহাদেববাবু আগিয়ে এসে অরুদার মুখে খুব জোরে একটা লাথি মারল, তারপর কাঁধের ব্যাগটা ছিনিয়ে নিল। খোলো ওটা। স্যার, ব্যাগটা ফাঁকা, কিছুই তো নেই। মহাদেববাবু এবার অরুদার মুখে খুব জোরে একটা ঘুষি মারল। বল, কোথায় লুকিয়েছিস? কি লুকোবো? এভিডেন্স কোথায় অরণ্যবাবু? আমার মান সম্মান প্রতিপত্তি ধরে রাখতে আমি সব করতে পারি। তোদের মতো কটা পোকামাকড়কে জুতোর তলায় পিষে মারতে এতটুকু ভাববো না। বৌদিকে যেমন পুঁতে দিয়েছিলাম, তোদেরও আজ ওই রকমভাবে শেষ করে দেব। সব প্রমাণ শেষ। You should have never interfered. প্রচণ্ড রাগে হাত পা কাঁপছিল আমার, সাথে ভীষণ ভয়। মনে হচ্ছিল বাড়ি আর ফেরা হবে না। মাকে খুব মনে পড়ছিল। হঠাৎ অরুদা বলে উঠল, চেক অ্যান্ড মেট। তারপর মহাদেববাবুকে খুব জোরে একটা লাথি মারল। আমি আর শর্মিষ্ঠাদিও হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়লাম। বিষ্ণুপদবাবু আকস্মিকতা কাটিয়ে উঠে রিভলভার তাক করতে গেলেন। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো সেই ট্রেনে দেখা চুলদাড়িওয়ালা লোকটা। তার এক গুলিতে বিষ্ণুপদবাবুর হাতের রিভলভার ছিটকে গেল। তারপর মহাদেবকে প্রচণ্ড ঘুষিতে ধরাশায়ী করে ফেলল। সুবীর বন্দুক তুলে ফায়ার করতে যাচ্ছিল। রুদা তার মাথায় কাঠের চেয়ারটা আছড়ে ভাঙল। ফুঁকিয়ে উঠল লোকটা। বিষ্ণুপদবাবুর ছিটকে যাওয়া রিভলভার শর্মিষ্ঠাদি এক লাথি মেরে দূরে সরিয়ে দিল। আমি আর শর্মিষ্ঠাদি আরও কিছু কেরামতি দেখাতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে প্রাঞ্জলবাবু ফোর্স নিয়ে ঘরে ঢুকে পড়লেন। আপনার খেলা শেষ বিষ্ণুবাবু। আমাদের হাতের বাঁধন খুলে দিয়ে অরুদা সেই ট্রেনের আগন্তুকের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস সৌমিত্র, তুই না থাকলে খুব চাপ হতো। মানে কি? সৌমিত্রদা লুকিয়ে আমাদের প্রোটেকশন দিচ্ছিল? পর চুল দাড়ি খুলে সৌমিত্রদা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কেমন দিলাম? হ্যাঁ, অ্যাক্টিংটা ভুলিনি বল। আমি আর শর্মিষ্ঠাদি আকাশ থেকে পড়ছি। খেল দেখালো বটে একটা। আমরা এখন রাজবাড়ির বৈঠকখানায় বসে। বিষ্ণুবাবু আর তার সাগরেদদের জেলে পাঠানো হয়েছে সকালেই। অরুদা মুখ খুলল। শুরু থেকে শুরু করি। বিষ্ণুবাবুর ওপর আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট গোপন রাখা হয়েছিল, ওটার খবর তো কারুর জানার কথা নয়। কিন্তু হঠাৎ বিষ্ণুবাবু বলে বসলেন ওনার বৌদিকে ছুরি মেরে হত্যার কথা। ওতেই সন্দেহ হয়। তাছাড়া সেদিন যখন উনি চেক সাইন করছিলেন দেখছিলাম উনি লেফট হ্যান্ডেড। উনিও ঠিক বুঝেছিলেন আমি সন্দেহ করছি, আর উনি কিছু একটা ভুল করেছেন, কারণ আমি ওনার কলকাতার বাড়িতে খোঁজ নিই। তাই হুমকি দেওয়া শুরু। এরপর আমি সৌমিত্রর সাথে ছদ্মবেশের প্ল্যানটা করি, যাতে ব্যাকআপ হিসেবে আমাদের একটা
প্রোটেকশন থাকে। সেদিন তোদের ওপর অ্যাটাক করে ভয় দেখাতে চেয়েছিল ওরা, কিন্তু তোরা যে ওভাবে মেরে ওদের পাট করবি বোঝেনি। আর আড়াল থেকে সৌমিত্র গুলি চালাতে ওরা পালিয়ে যায়। ওগুলোকে সেদিন ধরে আশ ছাড়াতে পারতাম, কিন্তু তাতে প্ল্যানটা ঘেটে যেত, তাই ছেড়ে দিয়েছি। ঠিক সৌমিত্র, ওদের ট্র্যাপ করতে রাতে কাছারি বাড়িতে ঢোকার প্ল্যানটা করি, কারণ আমি জানতাম ওরা ফলো করবে। কিন্তু জ্যাকপট পাবো ভাবিনি। কি জ্যাকপট? লতিকা দেবীর চিঠি ও ডায়েরি, এটাই ওকে কার্ড করায় তোলার জন্যে যথেষ্ট। আরও আছে, এই দেখো। বুক পকেট থেকে বোতামটা খুলে দিল অরুদা। ও মা, এ তো একটা মিনি ক্যামেরা। সব রেকর্ড হয়ে গিয়েছে। বিষ্ণুবাবু তিনটে মার্ডার করে পার পেয়ে যাচ্ছিল। 3টে? পুরোটা বলে ফেলো তো। বিষ্ণুবাবু চেয়েছিলেন পুরো এস্টেট একচ্ছত্র মালিকানা। এর জন্যে বড় রাজাবাবুকে সরানো প্রয়োজন ছিল, তাই সবার আগে উনি লতিকা দেবীর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন। তারপর ওনার মাধ্যমে বড় রাজাবাবুর খাবারে স্লো পয়জন করতে থাকেন। শেষে যখন শরীর খুব খারাপ, মার্কিউরি পয়জনিংয়ের একটা ডোজ, হার্ট অ্যাটাক, খতম। কি সাংঘাতিক! বড় রানীমা বোঝেননি, কিন্তু বেনারস যাবার পর কোনোভাবে লতিকা দেবীর বিষয়টা আঁচ করেন। খোঁজখবর নিয়ে ওনার বিষ্ণুপদ বাবুর ওপর সন্দেহ হয়েছিল নিশ্চয়ই। সেই খবরও বিষ্ণুবাবু পেলেন লতিকা দেবীর কাছ থেকে, কারণ ওই চিঠি। এগুলো তুমি জানলে কি করে? লতিকা দেবীর ডায়েরি। কিন্তু তোমার ব্যাগে তো কিছু ছিল না। ডায়েরিটা খুঁজে পাওয়ার পরে ডায়েরির পাতাগুলোর ছবি তুলে সৌমিত্রকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, আর ডায়েরিটা মিটার বক্সের নিচে রেখে ওকে জানিয়ে দিয়েছিলাম। ও পরে তুলে নেয়। আমি ফাঁকা ব্যাগ নিয়ে ঘুরছিলাম। অসাধারণ। সে রাতে বড় রানীমা ফিরছিলেন। কোনোভাবে পথ আটকে ওনার আর ওনার ড্রাইভারকে ওই ঘরটায় নিয়ে গিয়ে খুন করে ফেলেন বিষ্ণুবাবু, কিংবা খুন করে ওই ঘরটায় নিয়ে যান। তারপর ওর আর ওর ড্রাইভারের লাশ গায়েব করে দেন। এদিকে লতিকা দেবীর প্রয়োজন ফুরিয়েছিল, তাই ইগনোর করা শুরু করলেন। হয়তো প্রাণে মারারও চেষ্টা করেছিলেন, কিন্তু লতিকা দেবী ছাড়বেন কেন? ঘটনা হলো, এর মধ্যে লতিকা দেবী প্রেগন্যান্ট হয়ে পড়েন। একে পাপবোধ, তারপর এরকম একটা অবস্থা। উনি বুঝেছিলেন আজ বাদে কাল হয়তো বিষ্ণুবাবু ওনাকেও সরিয়ে দেবেন। অবসাদে দুঃখে উনি আত্মহত্যা করেন। তখন বিষ্ণুবাবু বিদেশে রওনা দিয়েছেন। এদিকে প্রভাব খাটিয়ে কেস বন্ধ করে দেওয়া হয়, কিন্তু উনি জানতেন না যে লতিকা দেবী ডায়েরি লিখতেন। ওনার সুইসাইড নোট ওই ডায়েরির পাতায় লেখা ছিল। সেটা অন্য সরঞ্জামের সঙ্গে স্টোর রুমে রাখা হয়েছিল। হয়তো ঘর পরিষ্কার করতে ঘটনাচক্রে সেগুলি শুভময় বাবুর হাতে পড়ে। আবার প্রমাদ করেন বিষ্ণুবাবু, মার্কিউরি পয়জনিং করে শেষ করে দেন ওনাকেও। কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। ভোরবেলায় ঘুম ভেঙে গেছিল। কে যেন ঘরের দরজা খুব জোরে ধাক্কাচ্ছে। খুলে দেখি শর্মিষ্ঠাদি। কি হয়েছে শর্মিষ্ঠা? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি জেলের লক আপ, বিষ্ণুপদবাবু শুয়ে, চোখ মুখ যেন ভয়ে ঠিকরে বেরোচ্ছে, আর তার দিকে এক পা করে এগোচ্ছেন বড় রানীমা আর লতিকা দিদি। ব্যাস, ঘুম ভেঙে গেল। এখন সকাল 10:30। একটু আগে থানা থেকে ফোন এসেছে। কাল রাতে বিষ্ণুবাবু লকআপে মারা গেছেন। কজ অফ ডেথ হার্ট অ্যাটাক।
শুনলেন নাটক অভিশপ্ত পানগর। অভিনয় করেছেন শর্মিষ্ঠা, নূর নিহার, কাকিমা উর্মি রয়, তৃষা, দেবযানী মুখার্জি, বড় রানিমা অনুভা মাল, অরণ্য অর্ণব ব্যানার্জি, দীপ সুপ্রিয় মুখার্জি, ছোটবাবু সুমিত দাশগুপ্ত, শান্তিময় রতিন গোস্বামী, দাদু তমাল মুখার্জি, সৌমিত্র মনোজ ঘোষ, প্রাঞ্জল দেবাঞ্জন বেরা, মহাদেব সঞ্জয় খামারু। গান গেয়েছেন তাহমিনা বেগম। নাটক নির্দেশনা, সংলাপ, শব্দগ্রহণ ও সম্পাদনায় অনির্বাণ কল্যাণী। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।